মিলে একটা, আমরা পাঁচটা মিলে একটা, কিন্তু আমাদের যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার এরকম পাঁচটা করে দেখলেও আমাদের মূল ইম্পর্টেন্টকে আমরা তিনটে ধরি, যজন যাজন ইষ্টভৃতি। এই যজন যাজন ইষ্টভৃতির মধ্যেই কিন্তু সদাচারটা আসলে চলে আসে। কারণ শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বাণীটা এক্স্যাক্টলি আমার কাছে নেই, খুঁজতে হবে, পথের করিতে ছিল। তাছাড়াও যাজন সংকেতেও আপনি পাবেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে যজনের ডেফিনেশন তিনি বলেছেন, যদিও আমরা শর্ট ডেফিনেশনটা জানি যে নিজের ইষ্টপ্রাণতা নিজের মধ্যে জাগিয়ে থাকার যে প্র্যাকটিসগুলো সেগুলো যজন, নিজের ইষ্টপ্রাণতা অন্যের মধ্যে চারিয়ে দেওয়া সেটা যাজন, আর এই ইষ্টপ্রাণতাকে জাগিয়ে রাখার যে যোগ্য সেটা ইষ্টভৃতি। কিন্তু ডিটেলসে বলতে গেলে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এটা পথের করিতে পাবেন, যে ইষ্টপ্রাণতার সহিত কায় মন ও বাক্যে বাঁচা বাড়ার রীতিনীতিগুলিকে যথোচিত পালন করে নিজেকে উন্নত চলনায় নিয়ন্ত্রিত করার নামই হচ্ছে যজন। আর এর অন্তর্গত হচ্ছে জপ, ধ্যান, সদাচার পালন, অভ্যাস নিয়ন্ত্রণ, ব্রত, তপস্যা আর অধ্যয়ন। এই পুরো জিনিসটা হচ্ছে যজন। আমরা যেমন শুনেছি বিপ্ররা যারা ব্রাহ্মণের কাজ করেন, সেরকম বিপ্র ব্রাহ্মণদের কাছে শুনে থাকি তাদের যজমান আছে যাদের তারা যাজন করেন, কিন্তু যাজন করার জন্য, সেই অধিকার প্রাপ্ত হওয়ার জন্য তার কৃষ্টির সাথে যে প্র্যাকটিসটা করে এসেছেন সেটা কিন্তু যজন। এই যজনটা কি? ইষ্টপ্রাণতার সহিত কায় মানে বডিতে, মন মানে মাইন্ডে, বাক্যে মানে বলায় বাঁচা বাড়ার রীতিনীতিগুলিকে, যেই প্র্যাকটিসগুলো আমাদের বাঁচতে আর বাড়তে সাহায্য করে সেগুলোকে যথোচিত যেখানে যেমন দরকার সেরকমভাবে পালন করতে করতে নিজেকে উন্নত চলনায় নিয়ন্ত্রিত করাই হচ্ছে যজন। আর এই যজনের ভেরিয়েন্টগুলো আমি যদি দেখি, কি কি প্র্যাকটিস নিয়ে যজন, যেমন সকালে উঠে মুখ পরিষ্কার করা, মুখ পরিষ্কার করার মধ্যে কি কি ইনক্লুডেড, মধ্যে ব্রাশ করা ইনক্লুডেড, কুলুকুচু করা ইনক্লুডেড, জল স্প্ল্যাশ করা ইনক্লুডেড, সবটা মিলে সকালের ফ্রেশ হওয়া। তেমনি যজনের মধ্যে জপ, ধ্যান, সদাচার পালন, অভ্যাস নিয়ন্ত্রণ, ব্রত, তপস্যা, অধ্যয়ন, এই সব কটা পড়ে যাচ্ছে। তাই ওই থার্ডেই কিন্তু সদাচার পালন চলে আসছে অটোমেটিক। তাই যদিও আমরা যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার এরকম পাঁচটা আলাদা করি, এই পাঁচটা আলাদা হলেও কিন্তু আলাদা না, যজনের মধ্যেই কিন্তু আমাদের সদাচার পালনের ব্যাপারটা চলে আসছে। আগের দিন আমরা ডিসকাস করেছিলাম যে যজন, এই সদাচার তিন রকমের হয়, একটা শারীরিক সদাচার, একটা মানসিক সদাচার, একটা আধ্যাত্মিক সদাচার। টু সাম ইট আপ, শারীরিক সদাচার হচ্ছে সেই ফিজিক্যাল প্র্যাকটিসেস বা ফিজিক্যাল হাইজিন, যেটা দিয়ে আমার শুধু পরিষ্কার থাকা না, সৎ থাকা। সৎ মানে অস্তিত্ব বা থাকা, যা করলে, যে ফিজিক্যাল প্র্যাকটিসেসগুলো করলে, যা খেলে, এই যে আমাদের শরীর বলছি না, বডি, এই বডিটার একটা নাম আছে সুন্দর সংস্কৃতে, এটাকে বলে অন্নময় কোষ। অন্নময় কোষ। আর মাইন্ডটাকে বলে মনোময় কোষ। যে শক্তি দিয়ে কাজ করি ওটাকে বলে প্রাণময় কোষ। এই যে অন্নময় কোষ বলছি, অন্ন মানে ভাত, এখানে শুধু ভাতের কথা বলা হচ্ছে না, এনিথিং ফিজিক্যাল যা আমরা খাই, রুটি হোক, ভাত হোক, যা কিছু হোক, যেগুলোকে গ্যাদার করেছি, এই জিনিসটা ভিতর থেকে স্প্রাউট করেনি। শুধু যে বীজ নিয়ে আমরা জন্মেছি, সে বীজ থেকে স্প্রাউট করেনি, ও অ্যাকোয়ার করেছে, যেগুলো আবার ওই এই পৃথিবীর মাটিতে বিলীন করে দিয়ে চলে যাবে, সেই বডিটাকে বলে অন্নময় কোষ। তাই যে জিনিসগুলো গ্যাদার করে করে এই শরীরটাকে বানানো হয়েছে, এই জিনিসগুলোর কোনটা নেব, কতটা নেব, কোনটা নেব না, এই বিষয়ে আমাদের অনেকটা সজাগ হয়ে থাকতে হবে। তাই এটা অন্নময় কোষ। ঠাকুর বলেন, অন্নে জানিস মন বয়, অন্ন মাফিক প্রবৃত্তি হয়।
কোনটা নেব, কারণ সেই অনুযায়ী আমার প্রবৃত্তি হবে, আর সেই প্রবৃত্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আমার মনোময় কোষ তৈরি হবে। মনোময় কোষ মানে মাইন্ড, সেইভাবে মাইন্ড সেই ইম্পালস নিয়ে সেরকম কাজ করবে, সেইভাবে চলবে। আর মাইন্ড যেদিকে অ্যাপ্লাই করবে, মাইন্ডই নিয়ে যাবে এই বডিটাকে, গাড্ডায় ফেলবে না পাহাড়ে ওঠাবে। তারপরে আসছে মানসিক সদাচার। মানসিক ওই মনোময় কোষের কথাটা, যে আমার মন কোন কোন স্মৃতি নিয়ে কেমনভাবে একটা কি রূপ নিয়ে যে আছে, সেই রূপটাকে আমি ভালো দিকে ঘোরাবো না বাজে দিকে ঘোরাবো। আসলে আমাদের মন বলে যেটা দেখছি না, এই মনটা হচ্ছে পূর্ব স্মৃতির গুচ্ছ। আমাদের চেতনার অস্তিত্ব, চেতনার মধ্যে যে ছাপগুলো ফেলেছে, ওই ছাপ নিয়ে যে একটা বৃত্তির সমাবেশ, সেটাই মন। আমাদের দাদা শ্রদ্ধেয় পঞ্চানন সরকারের এক সুন্দর গান আছে, যে মনের ধার আর ধারিস না, মনের ধার আর ধারিস না, তোর অতীত জীবন মন হয়েছে, ওই মনের ফেরে আর পড়িস না। এরকম করে গানটা আছে। তোর অতীত জীবন মন হয়েছে। অন্নময় কোষ যেমন অন্ন বা ম্যাটেরিয়াল ফুড গ্যাদার করে 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 একটা কোষ বা একটা শীত বা একটা কভার বানিয়েছে। কোষ মানে সেল, কভার বানিয়েছে। তেমনই যেমন শব্দরত্ন কোষ, হ্যাঁ, অমর কোষ, বুক, একটা কভার, পুরো জিনিস কালেকশন। তেমনই অন্নময় কোষ যেমন অন্ন জাতীয় জিনিসপত্র নিয়ে একটা শরীর বানিয়েছে, মনোময় কোষ তেমন মানসিক বা মনন করা যায় এমন জিনিসপত্র, এমন ভাব, অতীতের সমস্ত ভাব নিয়ে একটা যে কোষ বানিয়েছে, কালেকশন বানিয়েছে, সেই কালেকশনটাকে বলা হয় মন। মনের আলাদা করে কোনো সত্তা নেই, তাই সেটাও এই ওর সজ্জাত স্মৃতি দিয়ে ও পজিটিভ কাজে লাগাবে না নেগেটিভ কাজে লাগাবে, ও এটাকে আনন্দ বা বর্ধনার দিকে নিয়ে যাবে না ধ্বংসের দিকে নিয়ে যাবে, সেটা ওকে ভালো করে দেখতে হবে। এই মানসিক সদাচার, যেটা সৌভিক বলে গেল, যে আমরা কি ভাবনা চিন্তা করছি বা আমাদের মনকে আমরা কি কাজে নিয়োজিত করছি, সেইটাকে আমাদের বিচার করতে হবে। এবার মানসিক সদাচার ঠাকুর বললেন ওটাই, যে সব সময় আমাদের মন যাতে ইষ্টমুখী, ইষ্টের কাজে রত হয়। এবার ইষ্টের কাজ বলতে তো যেমন আমরা বাইরে কাজকর্ম করছি, আমি একজন গৃহবধূ, রান্না বান্না করছি, সবকিছু করছি। তো ইষ্টের কাজ বলতে যেটা আমার ঠাকুর বলেছেন, আমার মনে হয় যে এই যে আমি রান্না বান্না করছি, একজন গৃহবধূ, আমারই হলো যে আমার পরিবারের শরীর স্বাস্থ্য মন সবকিছুই আমার হাতে ন্যস্ত। সুতরাং আমি আমার মনটাকে ইষ্টমুখী করে ঠাকুরের ভাবনায় বা ভালো কিছু যা গঠনমূলক আমাদের সত্তাকে পরিবেশন করে, সেই রকম গঠনমূলক কিছু ভাবনা মাথায় নিয়েই আমি দৈনন্দিন কাজকে, সে রান্না বান্নাই হোক বা ছোট বাচ্চার পরিপালনই হোক বা যা কিছু ঘরের সমস্ত কাজকর্ম, আমার কথাবার্তা এমন হবে যাতে আমার পরিবারের যারা আছে তারা ভালো কিছু করার দিকে তাদের আগ্রহ হয়, তারা তাদের এনকারেজ করা, সেই রকম যা কিছু, সেইটাই হচ্ছে মানসিক সদাচার। মানে আমরা যা করব তার মধ্যে যেন ঠাকুরের সেই ঠাকুর কিভাবে চেয়েছেন, কিভাবে সেই চিন্তাটা রাখবো, যে আমি কেমন ভাবে ভাবনা চিন্তা করলে বা কি কাজটা করলে, আর আমাদের ভাবনা চিন্তার মধ্যে আমরা যাই করব সেটাই আমাদের যেই কাজকর্মে প্রতিফলিত হয়। সুতরাং ওই যে নাম ধ্যানের কথা ঠাকুর বললেন, যে চলতে ফিরতে আজ্ঞা চক্রে তা ইষ্টকে রেখে সবসময় নাম ধ্যান পরায়ণ হয়ে চলা, সেটাই হচ্ছে আমাদের মানসিক সদাচারকে অনেকটাই হ্যান্ডেল করে। নালে তো আমরা কখন যে কি করে বসি এই প্রবৃত্তির ফাঁদে পড়ে আমরা নিজেরাও জানি না। তো এইটা, আর আধ্যাত্মিক সদাচার মানে তো ওই একটাই, যে এক এবং
মানে একজন, মানে যাকে ধরে আমার কেন্দ্রে সবসময় তিনিই থাকবেন। 14টা ঠাকুর বা 14 জনের দিকে ইয়ে না করে, ভক্তি না রেখে, যে এক ভক্তি, একানুরক্তি যেটা ঠাকুর বললেন, সেইটাই হচ্ছে আমাদের আধ্যাত্মিক সদাচার। আমি এইটুকুই বুঝি। এবার আপনাদের কাছে সৌভিক এগুলো পরিষ্কার করে দেবে আরো সুন্দরভাবে। তুমি যে সুন্দরভাবে বললে, এরপরে আমার পরিষ্কার করার কিছু থাকে না। তবে শ্রী ঠাকুর কি বলেছেন সেটা আমি এক জায়গায় পড়ে শোনাতে পারি। যেটা বললেন মা, একদম ওরকম কথা। দেখেন ঠাকুর আলোচনায় বলছেন, আলোচনা প্রসঙ্গ 10ম খণ্ডে ঠাকুর বলছেন, এই যে মানসিক সদাচারে যে নাম করা বা নাম করলে কি হয়, ঠাকুরকে একজন প্রশ্ন করেছেন। এটা আগের দিন পাঠ হয়েছিল, আর তারপরে আমি ডিটেলসে ঢুকছি। ঠাকুরকে প্রশ্ন করেছিল, শারীরিক সদাচারের কথা তো বুঝি, কিন্তু আধ্যাত্মিক ও মানসিক সদাচার কি? ঠাকুর বলছেন, গীতায় আছে এক ভক্তির বিশিষ্যতে। ওই এক ভক্তি পরায়ণতা অর্থাৎ অকাট্য ইষ্টনিষ্ঠাই আধ্যাত্মিক সদাচার। ওটা যেন কিছুতেই কখনো না ছাড়ে তোমাকে। তোমার প্রতি পদক্ষেপের চলার সঙ্গে লেগে থাকা চাই ওটা। এইভাবে যদি তোমার সত্তার চলমানতার সঙ্গে জড়িয়ে থাকে ওটা, তাহলে বোঝা যাবে তুমি আধ্যাত্মিক সদাচার অবলম্বন করে চলেছ। এখানে দেখতে হবে, এই যে আমি এক শুধুমাত্র শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে চলছি, আর কাউকে বুঝি না, এটার অনেক রকম ইন্টারপ্রিটেশন হয়। এর মানে এই না যে আমি অন্যদের অবমাননা করি, এর মানে এই যে ওই একের মাননার, এককে মানার মধ্যে দিয়েই, ওই এককে মানাই সুতো হয়ে সকল মানাকে বেঁধে রাখে। আমাদের সেই গানে আছে না, আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি, আমরা নই বাধা নই তাসের রাজার তাসের রাজত্বে, নইলে মোদের রাজার সামনে মিলব কি সত্ত্বে। যে ওই রাজা ওই এককে অনুসরণ করে ওই একই সকলকে বিদ্যমানতা বা মান দিয়েছে। মান মানে অস্তিত্ব, তার অস্তিত্ব, তাতে অকাট্য থাকা, সেটাই অন্যদের। ওই জন্য আছে রাজা, সে রাজা সবারে দেয় মান, সে মান আপনি ফিরে পান। আবার আমরা বিবেকানন্দের বা ওই ব্রাহ্ম সমাজের ওই গানে পাই, যেখানে তিনি বলছেন যে যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে তার শাসনে। সেই মৃত্যু সমন, তাকে দেখে ভয় পায় যে রাজা, সেই রাজাকে নিয়ে আবার রবীন্দ্রনাথ লিখেছেন, সে রাজা সবার দেয় মান, সে মান আপনি ফিরে পান। তাই তাকে মানার মধ্যে দিয়ে অন্যদের মানা সার্থক হয়। তাকে কিং, আমাদের শাস্ত্রে আছে কিং কুর্বন্তি গ্রহা সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি। সেই বড় সাইজের প্ল্যানেটকে মাঝখানে রাখলে যেমন বাকি পৃথিবী আর মঙ্গল গ্রহের ওই অ্যাস্টেরয়েড বেল্ট থেকে আমরা বেঁচে যাই, তেমনি আরও বড় সূর্য, আরও বড় বড় কমেটকে আমাদের পৃথিবীতে বা অন্যান্য গ্রহে ধাক্কা মারার থেকে বাঁচিয়ে রাখে। যত বড় আমার আদর্শ হবে, তাতে একানুরক্তি আমায় অন্য সমস্ত কিছু বাধা বিপত্তি থেকে বাঁচিয়ে রাখবে, এবং সব কিছু তাতে সার্থক হবে যদি তাতে যুক্ত থাকে। তেষাং জ্ঞানী নিত্যাযুক্তা, এক ভক্তির বিশিষ্যতে, তাকে নিত্য যুক্ত থাকলে তবে। তারপরে ঠাকুর বলছেন, মানসিক সদাচার হলো মনের কুভাবকে ইগনোর করে বা মুল্ড করে বাঁচাবার দিকে, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার দিকে চলা। আধ্যাত্মিক সদাচারের ভিত্তির উপরেই মানসিক ও শারীরিক সদাচার ভিত্তি করে তুলতে হয়। তাই এই যে কি করে, তাহলে আধ্যাত্মিক সদাচারের উপর ভিত্তি করে কেন? আমি যদি আমার এক্সাম্পলটা বলি, আমাকে যদি মা 100 বার বলতো, 10 বার বলে, সবাই বলে কিছু,
আমাকে এই করো, পরিষ্কার থাক, ওই পরিষ্কার থাক, থাকতে কতটা পারবো আমি জানি না, কিন্তু ঠাকুরের প্রতি আমি যখন সেন্টিমেন্ট আমার গ্রো করে, বা মায়ের প্রতি যদি আমার সেন্টিমেন্ট গ্রো করে ঠাকুরের হাত ধরে, তাহলে দেখা যাচ্ছে ঠাকুরের জন্য আমি মানতে অনেক কিছু বাধ্য হই। বাবা মা তো বলেই ছেলেপুলেকে সিগারেট খাস না, তারপরেও খায়, কিন্তু ওর মধ্যে যখন ঠাকুরের ইন্টেনশন জুড়ে যায়, তখন কিন্তু ওই সেন্টিমেন্ট আমাদের অনেক কিছু করায়। আর যেহেতু ঠাকুর আরও বড় আদর্শ, আরও উচ্চ পজিশানে তার মান বা বিদ্যমানতা, তাই জন্য ওইটা আমাদের কাছে আরও ফুলফিলিং হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন আলোচনা প্রসঙ্গ দশম খণ্ডে, নিজের ভুলগুলি নিজে ধরতে শেখাই ভালো। নাম ধ্যান, আত্মবিচার, আত্মবিশ্লেষণ যত করবে ততই সব নিজের কাছে ধরা পড়বে। ওই যে যজনে আমরা বললাম, নাম ধ্যান, সদাচার পালন, অভ্যাস নিয়ন্ত্রণ, ব্রত তপস্যা অধ্যয়ন। আর যাদের অভ্যাস ব্যবহার ও চরিত্র সুগঠিত, তাদের সঙ্গ করা লাগে, ওতে খুব লাভ হয়। সাধু সঙ্গের প্রশংসা সর্বশাস্ত্রেই পাওয়া যায়। সাধু বলতে আমি বুঝি সুকেন্দ্রিক ও করিতকর্মা লোক। তাহলে সাধু মানে ঠাকুর কি বলছেন? সুকেন্দ্রিক আর করিতকর্মা। যারা জীবনে সব দিক দিয়ে সাকসেসফুল হয়, তাদের ভিতরে বিশেষ কতগুলি গুণ থাকে, অল রাউন্ড সাকসেস। তাই ধর্মের একটা বড় নিশানা, যার মধ্যে একটা অল রাউন্ড ফুলফিলমেন্ট থাকবে, সেটা হচ্ছে ধর্মের একটা মার্ক। আমাদের এগুলো দিয়ে চিনতে হয় কে ধার্মিক, কে ধার্মিক নয়। আর সেরকম সাধুদের সঙ্গ করতে হয়। বহু মানুষ একদিক সামলাতে যে আরেক দিক বেতাল করে ফেলে, তার মানে ভিতরে ব্যালেন্সের অভাব। আনব্যালেন্সড ওয়ান সাইডেড সাকসেস কিন্তু আমাদের কাম্য নয়। আমাদের যা কাম্য তা পেতে গেলে জীবনকে ধর্ম ও কৃষ্টির উপর সুপ্রতিষ্ঠিত করে যা কিছু করণীয় করতে হবে। তাহলে দেখেন, আমরা সবাই কিন্তু ওভারঅল ওয়েলবিইং চাই, তাই না? তাই ঠাকুর বাণীতে বলছেন, সাধু বলিস তারে, সুকর্মে যে নাছোড় বান্দা, পেছয় না যে ডরে। তিনি হবেন সুনিয়ন্ত্রিত। ঠাকুর বলছেন করিত কর্মা, ট্রিমেন্ডাসলি অ্যাক্টিভ উইথ ইন্ডোলেন্ট স্পিরিট। আবার পিছয়ে না যে ডরে, তিনি অসতের নিরোধ করতে পিছোপা হবেন না। এই গুণগুলোওয়ালা আমাদের সাধু সঙ্গ। এরকম মানুষের সঙ্গ, সুকেন্দ্রিকটা প্রথম। তাই আমাদের প্রার্থনায় বিনতিতে আছে, সাধ সঙ্গ মোহি দেও নিত পরম গুরু দাতার। ওর মধ্যে দিয়েই কিন্তু আমরা যেটা চাই সেখানে পৌঁছাতে পারি। আমার একটা ঘটনা মনে পড়ছে, একজন আইএএস অফিসারের সাথে আমাদের সৎসঙ্গের, শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত সৎসঙ্গের সেক্রেটারি ডক্টর রেবতী মোহন বিশ্বাস এক জায়গায় লেকচার দিচ্ছিলেন। সে আইএএসের সাথে একটা কথোপকথন হয়। সেখানে রেবতী মোহন বিশ্বাস তার পা দেখিয়ে বলে যে, দেখো আমার পায়ে এরকম ফুলে গেছে, আমার পাটা বড় হয়ে গেছে, কিন্তু বডিটা সব জায়গায় ইকুয়ালি বড় হয়নি। তো এটাকে বলে অ্যাবনর্মাল গ্রোথ। আপনি যেমন আইএএস হয়ে গেছেন, কিন্তু আপনার বাড়ির খেয়াল নেই, মা বাবার খেয়াল রাখতে পারেননি, এটা নিয়ে আপনার দুঃখ। তো অ্যাবনর্মাল গ্রোথ আপনার যেমন হয়েছে, আমারও এরকম পা বড় হয়ে গেছে, পায়ে প্রবলেম হয়ে গেছে, সারা বডিটা অন্যরকম সাইজের। এই অ্যাবনর্মাল গ্রোথ আমাদের কাছে কিন্তু মানে কাম্য নয়। আমরা চাই না এটা। কেউ এই অ্যাবনর্মাল গ্রোথ এনজয় করতে পারে না। আমরা চাই সব কিছুর মধ্যে অনুকূল বর্ধন সম্বেগ। তেমনই আমি লেখাপড়ায় ভালো হতে পারি, কিন্তু বাড়িতে অশান্তি। বাড়িতে ভালো হতে পারি, স্বাস্থ্যে অশান্তি। এই সব দিকের গুরু হতে পারে। যখন ডাক্তারের কাছে যাচ্ছি তখন ডাক্তার আমার গুরু, যখন লেখাপড়া করছি তখন লেখাপড়ার আমার গুরু, টিচার। কিন্তু কেউ ওই গুরুর কাছে ভালো তো ওই গুরুর কাছে বাজে। এই সমস্ত গুরুর মধ্যে সমন্বয় যিনি করান, তিনি হচ্ছেন সদ্গুরু, মানে অস্তিত্বের গুরু, জীবন বৃদ্ধির মনের মানুষ। তাই তার কাছে গিয়ে তাতে সুকেন্দ্রিক হলে বাকি সব কটা অ্যাডজাস্টেড হয়ে যায়। তাই দিল্লির মা, মানে আমাদের সুমনা মা যেরকম বললেন যে ইষ্টকেন্দ্রিক হও, ইষ্টকেন্দ্রিক হও, তাহলে আর সবাইকে 50টা মানতে হবে না, তাকে মানতে হবে।
তাই তাকে মানার রকমটাই হচ্ছে, যেমন আলাদা আলাদা পুঁথি থাকে মালার, পুঁথির মধ্যে দিয়ে একটা সুতো থাকে, যে সুতোটাকে দেখা যায় না, কিন্তু সুতোটা কিন্তু সব মালাকে ধরে রেখেছে। তার মানে আমাদের লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্ট, প্রত্যেকটা আচারের মধ্যে যে সুতোটা, সূত্রে মণিগণা ইব, ওই সূত্রটা হচ্ছে ইষ্ট। আমাদের লাইফে একটা ইষ্ট দরকার, আর সেই ইষ্ট যদি পুরুষোত্তম হয় তাহলে তো কথাই নেই। আর এই খোঁজ আমাদের কিন্তু করতে হয়। এবার আমরা শারীরিক সদাচারের কিছু ডিটেলসে যাব, যে সব তো বুঝলাম, এগুলো তো আমরা ব্যাপারটা কি বুঝলাম, শারীরিক সদাচার কি বুঝলাম, মানসিক সদাচার কি মোটামুটি বুঝলাম, আধ্যাত্মিক সদাচার কি মোটামুটি বুঝলাম, কিন্তু পয়েন্ট আউট করে জিনিসগুলো কি সেটা নিয়েও আমাদের একটু চর্চা করা দরকার। যদিও আমরা জানি তার ক্রেডেনশিয়ালগুলো আমরা বুঝে গেছি, এটাই যথেষ্ট, বাকিটা আমরা খুঁজে নিতে পারি সবাই ইন্টারনেটে। তবুও আমরা শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত বাণী থেকে পড়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। আলোচনা প্রসঙ্গ চতুর্থ খণ্ডে বলা হয়েছে, যে প্রশ্ন করেছে একজন, শারীরিক সদাচারের জন্য কি কি নিয়ম আমাদের সাধারণত মেনে চলা দরকার। কি পরিষ্কার প্রশ্ন দেখেন, সাধারণত মেনে চলা দরকার। সবার জন্য তো স্পেসিফিক জায়গা অনুযায়ী ভ্যারি করবে। ঠাকুর শৌচ করতে বলেছেন বা আমাদের শৌচ করতে হয়, কিন্তু যদি কেউ নরওয়েতে ওই সব জায়গায় একদম বরফে, যেখানে থুতু ফেললেই থুতুটা বরফ হয়ে পড়ে নিচে, তারা কিভাবে শৌচ করবেন? তাদের রকম আর এখানের রকম সেম হবে না আলাদা হবে? তাদের কি ঘর জল দিয়ে ওরমভাবে ঘর মোছাটা এখানকার মতো হবে? হবে না, আলাদা হবে। তাই কোথাওকার স্পেশাল কিছু নিয়ম থাকে, সেগুলো বিশেষ বা সেগুলো আপাতকালীন নিয়ম। কিন্তু প্রশ্নকর্তা বলেছেন শারীরিক সদাচারের জন্য কি কি নিয়ম আমাদের সাধারণত মেনে চলা দরকার, জেনারেল পারপাসে। ঠাকুর আনসারও দিয়েছেন। শ্রী ঠাকুর বলছেন, যেমন প্রস্রাব করে জল নেওয়া, নাকে মুখে আঙ্গুল দিয়ে হাত ধুয়ে ফেলা, পরের ব্যবহৃত জিনিস যথা জামা কাপড়, গামছা, বিছানা ইত্যাদি ব্যবহার না করা, পায়খানা করে খুব ভালো করে শৌচাদি করা, ব্যবহারের জিনিসগুলি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অসুখ বিসুখ হলে রোগের সংক্রমণ যাতে না হতে পারে এমনভাবে চলা, অন্যের এঁটো না খাওয়া, এক পাত্রে অনেকে না খাওয়া, কোনো ফলটল খেতে গেলে ধুয়ে খাওয়া, বাসনপত্র ভালো মাটি দিয়ে ভালো করে মাজা, ঋতুমতী মেয়েদের শুদ্ধাচারে চলা, বিশেষ ছোঁয়া নাড়া না করা, রেস্টুরেন্টে চা ইত্যাদি না খাওয়া, দোকানের খাবার যথাসম্ভব বাদ দিয়ে চলা, বাইরে থেকে এসে, পয়েন্ট টু বি নোটেড, রেস্টুরেন্টে বলেছেন, রেস্টুরেন্টে চা ইত্যাদি না খাওয়া, দোকানের খাবার যথাসম্ভব বাদ দিয়ে চলা, বাইরে থেকে এসে হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করা, বাসি কাপড়ে খাদ্য দ্রব্যাদি স্পর্শ না করা, রান্নাঘরে না ঢোকা, আলগা করে জল খাওয়া, আমিষ আহার ও পেঁয়াজ রসুন মাদক দ্রব্যাদি বর্জন করে চলা, কদাচারী লোকের হাতে না খাওয়া, মাঝে মাঝে উপবাস করা, কিছু খেতে গেলেই হাত পা মুখ ধুয়ে খাওয়া, আলো হাওয়া ও একটা জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট, দেখেন ছোট জিনিস যেগুলো আমরা মিস করি, আমরা খেয়ে দিয়ে হাত পা ধুই, খাওয়ার আগে কিন্তু ধুই না অনেকে। এই যে এমনি সময় ঘুরে বেড়াচ্ছি করছি, মুখের মধ্যে অনেক ময়লা জমছে, ওটাই খেয়ে নিই। আপনি দেখতে পারেন ঠোঁট শুকিয়ে গেলে এরকম করে চাটি মাঝে মাঝে, মুখ চোখ থাকে ধুলো, খাওয়ার সময় ওই নিয়েই যায়। এরকম স্যালাইভা থাকলে স্যালাইভাতে মানে ব্যাকটেরিয়া থাকতে পারে। এখন বিষয় হচ্ছে এত দিকে কি খেয়াল রাখা যায়? হয়তো যায় না, বাট এগুলো করতে করতে যখন হ্যাবিট হয়ে যায় না, তখন ইজি হয়ে যায়। তখন হ্যাবিটের জন্যই আমরা সুস্থ থাকি, তখন আমাদের কসরত করে সুস্থ থাকতে হয় না, হ্যাবিট আমাদের বাধ্য করে সুস্থ থাকতে। যেমন দাঁত মাজা আমাদের নর্মালিই হয়, স্নান করা আমাদের নর্মালিই হয়, ভীষণ ঠান্ডা না পড়লে। কেন? যেমন আমি ছোটোবেলা ভাবতাম, বা আমাদের যে প্রেশার যখন ক্রিয়েট হতো বাড়িতে, বা মায়ের কথা শুনে চলতে হতো, এখনও চলতে হয়, আর তখন আরও ভয় পেতাম, বেশি ভয় পেতাম। তো তখন জানতাম যে
প্রতিদিন স্নান করা, প্রতিদিন দাঁত মাজা এগুলো হচ্ছে মানে বিধি, মানে এগুলো না করলেই নয়। মনে হতো যেন নালে পাপ হবে, বা এটা না মেজে কেউ থাকতে পারবে না। এখন বুঝতে পারছি না মাজলেও কিছু একটা বড় কিছু হবে না। তো এটা এটা প্রবলেম, কিন্তু একটা হ্যাবিট হয়ে গেছে। না মাজলে নিজেরই খারাপ লাগবে দাঁত না মাজলে। এই হ্যাবিটটা হয়ে গেছে বলেই আমাদের আর কসরত করতে হয় না দাঁত মাজার জন্য। ঠিক তেমনই অভ্যাসগুলোও কিন্তু নিজের কসরত থেকে নর্মাল হ্যাবিটে পরিণত করা যায়। ঠাকুর বলেন হ্যাবিট ইজ টু হ্যাভ ইট, ওটাকে পাওয়া। হ্যাভ ইট, ওটা পাও মানে হ্যাভ ইট, যাতে আমরা পাই সেটাকেই হ্যাবিট বলে। তাই বাঙালিতে বলছেন অভ্যাসই সিদ্ধির প্রথম উপকরণ। যদি আমি অভ্যাসকে রপ্ত করতে পারি তাহলে পাওয়াটা এমনিই হবে। মাঝে মাঝে এগুলো খুব ইম্পর্টেন্ট, ছোট ছোট জিনিস একটু একটু প্র্যাকটিস করতে করতে কিন্তু আমাদের এগুলো মজ্জাগত করা খুব একটা কঠিন কিছু না। খেতে গেলেই হাত পা মুখ ধুয়ে খাওয়া, শুধু মুখ না, হাত পা মুখ ধুয়ে খাওয়া। পা ধোয়ার একটা কারণ আছে, হাত ধোয়ার একটা কারণ আছে, মুখ ধোয়ার একটা কারণ আছে। মুখের কথা বললাম, ব্যাকটেরিয়াওয়ালা ওই ব্যাপারটা। হাত ধোয়ার কারণ আছে, কারণ হাত দিয়ে তো খাবো, অবভিয়াস। পা ধুতে বলেছেন কারণ পা যখন ধুই না, খাওয়ার আগে যদি পা ধুই, তাহলে পা ঠান্ডা হওয়ার জন্য, পাকে গরম করার জন্য আমাদের ব্লাডগুলো উপর দিকে জমে থাকলে বডি নিচের দিকে ফট করে নামতে চায়, নিচের দিকে ধেয়ে আসে ব্লাডগুলো বডিটার টেম্পারেচার ব্যালেন্স করার জন্য। আর নিচের দিকে আসতে গিয়ে আমাদের পেটের রিজিয়নে ব্লাডের কনসেন্ট্রেশন বেড়ে যায়। আর পেটের রিজিয়নে ব্লাডের কনসেন্ট্রেশন বাড়লে যখন খাবারটা পেটে যায়, ওই ব্লাড এবং ওই সিস্টেম অ্যাটেনশন পেট মানে জঠরগ্নি, ওই জায়গাটার কনসেন্ট্রেশন হওয়ার জন্য আমাদের ডাইজেশন ভালো হয়। তাই জন্য পা ধুতে বলে। প্রচণ্ড সায়েন্টিফিক প্রতিটা অ্যাসপেক্ট, আমি এই দু একটা বললাম, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট সায়েন্টিফিক। আপনাদের যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে একদম স্পেসিফিক সেই জায়গাটায় প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারেন। আলো, হাওয়া ও মাটির সংস্রব বজায় রেখে চলা, স্নানাদি ঠিকমতো করা। আলো, হাওয়া ও মাটির সংস্রব বজায় রেখে চলা, মাটির সঙ্গে টাচ রাখতে বলেছেন। এতে কি হয়, আমাদের বডির নিউট্রালাইজ হয়। দেখবেন বাড়ির আর্থিং করে, বাড়ির যে ইলেকট্রিসিটি যাতে শর্ট সার্কিট না হয় বা নিজে কারেন্ট না খাই, হ্যাঁ, ওই জন্য মাটিতে কানেক্ট করে, আর্থিং বলে ওটাকে। অনেক সময় বাজ টাচ পড়লেও আর্থিং দিয়ে মাটিতে চলে যায়। তেমন আমাদেরও বডিতে কিন্তু অনেকগুলো ইলেকট্রিক্যাল ইম্পালস আছে, ইলেকট্রিক্যাল সার্কিট আছে আমাদের বডিতে, বায়ো ইলেকট্রিসিটি। এইটাও কিন্তু মাটিকে ডাকে, মাটির টাচ চায়। তো মাটির থেকেই আমাদের উদ্ভব, তাই মাটিকে স্পর্শ করা দরকার। মাটির সঙ্গে হাওয়ার সঙ্গে, হ্যাঁ, এই যে ভেন্টিলেশনের দরকার, হ্যাঁ, এই হাওয়া, মাটি, আলো, এগুলোর সাথে নিজের ইন্টারাকশন খুব রাখতে হয়, যেটা দিন দিন আমাদের কমে যাচ্ছে। স্নানাদি ঠিক মতো করা, পরিমিত আহার, বিহার, শ্রম, নিদ্রা ও বিশ্রাম নিয়ে চলা। আহারও দরকার, বিহারও দরকার, শ্রম দরকার, নিদ্রা দরকার ও বিশ্রাম নিয়ে চলা। পারিপার্শ্বিককে সদাচারী করে তোলা, সবার সঙ্গে শুভ সঙ্গতি নিয়ে চলা, নিজে স্ফূর্তিযুক্ত থাকা, মানুষ যাতে স্ফূর্তিযুক্ত থাকে তাই করা। মোটামুটি এগুলি যদি ঠিক রাখা যায় তাহলে অনেকখানি হয়। আমি মুখ কথা কতগুলি বললাম, তাছাড়া বৈশিষ্ট্য অনুযায়ী যার শরীর মন যাতে সুস্থ প্রসন্ন থাকে তার তা পালন করা উচিত। এগুলো মোটামুটি বলে দিলেন ঠাকুর। এ বাদে যার যেটা স্পেসিফিক নিডস আছে তাকে সেটা ততটা করতে হবে। হ্যাঁ মা, বলো। আজকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আজকে আলোচনা প্রসঙ্গে একটা বললাম এই খাওয়ার ব্যাপারে। দেখছি এখানে সুধাংশুদা জিজ্ঞেস করছেন যে খাওয়ার সময় সম্বন্ধে আপনার কি মত। ওই যে আমরা সকাল দুপুর রাত্রির একটা নিয়ম করে খাই না, সেই রকম সেখানে ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন খিদে লাগলে তখন খাওয়াই ভালো। তো সুধাংশুদা আবার জিজ্ঞেস করছেন ডাক্তাররা তো রোজ এক সময় খাওয়ার কথা বলে, তো শ্রী ঠাকুর বলছেন রোজ এক সময় যদি খিদে পায় তাহলে তো খুবই ভালো। খিদে
না পাওয়া সত্ত্বেও কি খাওয়া ভালো? কোনো কোনো সময় অবস্থা বুঝে এক আধবেলা লঙ্ঘন দিলে বা খুব হালকা খেলে তাতে খিদে চাঙ্গা হয়ে ওঠে। পেটটাকে অযথা খাটাতে নেই। জোর করে চাপালে তা অ্যাসিমিলেটেড হয় না, তাতে বরং ক্ষতি করে। খিদে বুঝে কোনো কোনো বেলা ভাত, রুটি ইত্যাদি না খেয়ে লিকুইড ফুড খাওয়া ভালো। সুস্থ অবস্থায় মাঝে মাঝে শুক্রবার করার মতো পূর্বাহ্নে শুনতে পারলাম না, হবিষ্যান্ন গ্রহণ করে শুনতে পারলাম না, কি বলে? সুস্থ সুস্থ অবস্থায় মাঝে মাঝে হালকা খাবার খেয়ে উপবাস, শুক্রবার করার মতো পূর্বাহ্নে হবিষ্যান্ন গ্রহণ করে। আলোচনা প্রসঙ্গে আরেক জায়গায় আমি পড়েছি ঠাকুর শুক্রবার করার কথা বলেছেন, মানে ওই শুক্রবার করে হবিষ্যান্ন করার কথা। তো সেটাই ঠাকুর এখানেও বলছেন, শুক্রবার করার মতো পূর্বাহ্নে হবিষ্যান্ন গ্রহণ করে সেদিন আর কিছু না খাওয়া, শিশু প্রাজাপত্য করা ইত্যাদি শরীরের পক্ষে ভালো। সাধারণ উপবাসের সময় জলটা বেশি খাওয়া ভালো। এখানে খুব সুন্দর একটা চালাকি আছে তোমার কাছে। আমার কাছে এই মুহূর্তে পাচ্ছি না। প্রার্থনা বইটা আছে, নীল রঙের প্রার্থনার বইটা? হ্যাঁ, আছে আছে আছে, ওখানে দাঁড়াও। দেখবে, ওখানে দেখবে আচার্য সামথিং আচার্য বলে একজন আছে। উনার একটা ছড়া আছে, দেখ কোন দিন কোন বেগুন খাওয়া বারণ, সাদা বেগুন কবে খাওয়া বারণ, হ্যাঁ কোন দিন, এরকম একটা পুরো লিস্ট আছে দেখবে। হ্যাঁ, দাঁড়াও দেখছি। রবিবার মাংস খাওয়া বারণ, যতদূর আমি দেখেছি। হ্যাঁ, ওইটা আমার আদা, ফোনে আছে, আমি দিয়ে দিচ্ছি, একটু হ্যাঁ খুঁজতে হবে তাই। হ্যাঁ। আদা, মধু এগুলোও রবিবারে খাওয়া মানা। শুক্রবার দেখো কি বারণ, শুক্রবার। শুক্রবার এই শুক্রবার কি খাওয়া যায়, শুক্রবার তাহলে কি খাওয়া যায়, এরকম কোনো বারণ টারণ কিছু আছে? না না, শুক্রবারে তো সেই রকম মানে, শুধু রবিবারেরটা মানা আছে। আর ঠাকুরকে একবার বলা হয়েছিল যে রবিবারে মুসুর ডাল খাওয়া যায় না, এরম আছে। তো ঠাকুর বলেছিলেন মুসুর ডাল, বৃহস্পতিবার মুসুর ডালটা অ্যাভয়েড করা ভালো। হুম। এটা মজার ব্যাপার হচ্ছে, ঋষিরা এত চালাক, চতুর এবং আমাদের ভালোর জন্য কত রকম কায়দা রচে গেছেন। দেখো যে মুসুরির ডালে কি হয়, যেটা হয় সেটা হচ্ছে একটু লাস্ট কমপ্লেক্স বাড়ে, কামপ্রবণ হয় মুসুরির ডালে। আচ্ছা, ওটা আপনার আমাদের ওই যদি আয়ুর্বেদিক ওয়েতে দেখো তুমি, ওই ইয়েতেও পাবে, চরক সংহিতা, অথর্ববেদ, এইসব জায়গায় আছে। খুঁজতে হবে একটু ভালো করে। আমার শোনা কথা যে ওই আমাদের লাস্ট বাড়ায় মুসুরির ডাল। যখন সারা সপ্তাহে কাজের পর যে সময় মানুষ ফ্রাস্ট্রেটেড হওয়ার চান্স থাকে, ওই রকম সময়ই বারণ দেয়, এত চালাক। আবার যেই দিন সবচেয়ে বেশি মাংস খাওয়ার কথা মানুষের, সাধারণত রবিবার, ওই দিনই মাংস খেতে বারণ করছে। আমরা এটা খুব এইগুলো নোটিস করেছি, জানি না, আই মে বি রং, বাট আমার তো এই ট্রেন্ডটা দেখে এটাই মনে হয়। আবার আরেকটা জিনিস, শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, মানে হ্যাঁ ঠাকুরকেই জিজ্ঞেস করা হয়েছিল যে কোন দিন ছুটি রাখা ভালো। এই যে আমরা রবিবার ছুটি দিই না, রবিবার ছুটি দেওয়ার একটা পলিসি হচ্ছে, কারণ হচ্ছে যে ওই এটা ইয়ে থেকে আসছে, এটা আমাদের ওই যে বাইবেল থেকে আসছে, ওল্ড টেস্টামেন্ট, যে ভগবান নাকি ওই 7 দিনে সারা ইউনিভার্স সৃষ্টি করেছিলেন, তো 6 দিন সৃষ্টি করে 7ম দিন রেস্ট নিয়েছিল, সাবাটিক্যাল এরকম একটা আছে। ওই 7ম দিনটা ছিল রবিবার। তো ভগবান রবিবার ছুটি নিয়েছিলেন বলে আমরা ছুটি নিই। এটা শুনেছো তোমা গল্পটা? না সেইভাবে শুনিনি। হ্যাঁ, তো ওইখান থেকে কনসেপ্টটা এসেছিল রবিবারে। ওরা এখনও করে, সাবাথ বলে একটা জিনিস করে, সাবাটিক্যাল বা সাবাথ এরকম একটা জিনিস করে। তা ঠাকুরকেও জিজ্ঞেস করা হয়েছিল যে কোন দিন ছুটি রাখা ভালো। তো ঠাকুর বলেছিলেন পুরুষোত্তমের যেদিন যদি নিতেই হয়, পুরুষোত্তমের জন্ম বার যেটা, সেই দিনটা নেওয়া যায়। হ্যাঁ, সেই হিসাবে যারা ইসলাম ফলো করেন তারা কিন্তু দেখবে শুক্রবারটা, হ্যাঁ চোজেনে যেটা দেখেছিলি সাবাথ, ওটাই
এমন কি কোনো বাইরের ফরেনের ইউনিভার্সিটিতে যখন কেউ ছুটিতে যায় বা ওই ছুটিটাকেও অনেকে আমাদের প্রফেসররা ছুটিতে যাচ্ছে বলেছে হি হ্যাজ গন ফর স্যাবাটিক্যাল বলে, যদিও তারা রিলিজিয়াস না, বাট তারা এখনও ওই ধর ডেনমার্কের ওই প্রফেসর, হ্যাঁ, যাবে কোথায় গেছে, স্যাবাটিক্যালে গেছে। স্যাবাটিক্যাল মানে ওরা হয়তো ছুটি হিসাবেই বলে দিল, বাট ছুটি না, ওই স্যাবাটিক্যাল ওয়ার্ডটা আসছে ওই সাবাত থেকে। সাবাত মানে ভগবান ছুটি নিয়েছেন, ভগবান সৃষ্টি করে একটু রেস্ট নিচ্ছেন, ওখান থেকে আসছে। এবার ছুটির দিনই তো আমরা সব উল্টোপাল্টা খাবার খাই বেশি, তাই ওই রকমভাবে ঋষিরা ঘোল খাইয়ে দিয়েছেন আমাদের, যাতে হ্যাঁ, ওটা যতটা প্রবৃত্তিকে আটক দিয়ে রাখা যায় আর কি, যতটা প্রবৃত্তিকে চ্যানেল করা যায়। দেখবে অনেকে আছে এই দিন এইটা খেতে পারে না, ওই দিন ওটা খেতে পারে না। এটা করে কি হলো, এক তো স্পেসিফিক কারণ আছেই, দ্বিতীয়ত একটা মজা হচ্ছে যে আমার হয়তো প্রচণ্ড মাছ খাওয়ার লোভ আছে, আমার হয়তো প্রচণ্ড মাংস খাওয়ার লোভ আছে। আগে হতো বলির কনসেপ্টটা যেভাবে এসেছিল, প্রচুর যা পারতো কাটতো, কেটে খেয়ে নিত। ইনস্ট্যান্ট যদি বলতো বলি বন্ধ করো, তাহলে মানুষ লুকিয়ে লুকিয়ে বলি দিত বা কথাই শুনতো না। তখন কি করলো, বলেছিল যে তুমি যাই করবে দেবীকে এরম অমুক দিনে দেবীকে দিয়ে তারপরেই খাবে। তো এটা করে কি হলো, ওদের ওই খাওয়ার অংশটা অনেকটা কমে গেল, করতে করতে ইভেনচুয়ালি ওটা পুরো বন্ধই হয়ে গেল। এরকমভাবে সাধুরা কিন্তু আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার অনেক অনেক পন্থা দিয়ে গেছেন। আমার ধারণা ওই দিন অনুযায়ী আর এর সাথে চাঁদের সাইকেলের কিছু কানেকশন আছে, যে চাঁদ কোন ফেজে থাকছেন, কোন দিকে কোথায় থাকছেন, সেটার আমাদের বডিটা তো ওয়াটার দিয়ে তৈরি, আর আমাদের বডির ওয়াটার কন্টেন্ট, ওয়াটার কতটা রাইজ হচ্ছে, একাদশী ডেটের থেকে ওটা কতটা দূরে আছে, সেটার এফেক্ট আমাদের বডির কেমিস্ট্রির ওপর কীভাবে পড়ছে, এগুলোর সাথে ওর খুব লিঙ্ক আছে বলে আমার মনে হয়। আর এই লিঙ্কের দেখে ওই স্পেসিফিক ডেটগুলোকে কিন্তু মেনশন করা হচ্ছে, এটা আমার ধারণা। আচ্ছা, ওটা খুঁজে পেয়েছি প্রার্থনা বইয়ে, হুম, শ্রী সচ্চিদানন্দ গোস্বামী সচ্চিদানন্দ বিরচিত গোস্বামী। শাস্ত্রে নিষিদ্ধ আহার। পড়বো। বৈশাখ কার্তিক মাঘ হবিষ্য ভোজন যাগ, ব্রহ্মচর্যে পাতক বিনাশ। মানে বৈশাখ কার্তিক আর মাঘে হবিষ্যান্ন করতে, মানে এই 3টে মাস হবিষ্যান্ন করার পক্ষে ভালো, এমনি তো করা যায়, তো এটা বিশেষ করে বলা হয়েছে। যদি শুকনো হয় শাক, খেলে ঘটে দুর্বিপাক, হাতে ঘাটা দধি মহা মাস। এই যে হাটে মহামাস মানে মাংস। হ্যাঁ, ময়ে আকার মূর্ধন্যস্ব মাস। এবার মাংস হ্যাঁ। শব্দটা যদি তুমি ভাঙো, মাংস মানে যা আমাদের শরীর বিধানকে খারাপ করে তাকেই মাংস বলে। হ্যাঁ, তো হাতে ঘাটা দই কেন, কারণ দই ওই যে ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস দিয়ে ওটাকে ফার্মেন্ট করা হয়েছে, তার মধ্যে আমি যদি হাত দিই আমার আরও ব্যাকটেরিয়া চলে আসবে আর সেটাকে আরও পয়জনাস করে দেবে। তাই বলি যে দইকে হাতে ঘেটে ওটা কিন্তু খেতে নেই, বা হাতে লাগা ভাত অ্যাবজর্ব করে নেয়। ওই মনের কথা তো বাদই দাও, ওটা তো ছাড়ো, এমনি ফিজিক্যালি কত প্রবলেম ক্রিয়েট করে দেয়। তুমি পুরোটা টানা পড়ে যাও দেখি। তারপরে তাম্র, হ্যাঁ তাম্র, তাম্র পাত্রে দুগ্ধ পান, কি তাম্র পাত্রে দুগ্ধ পান কিংবা দুগ্ধে নুন দান, শন শাক ঠান্ডা ভাতে ঘি, বৃথা মাংস মাছ পোড়া, ভাতে বেগুন সিদ্ধ করা, গো মাংসের তুল্য ছাড়া কি, গোদুগ্ধ ব্যতীত এই যে এখানে একটা কথা, শাক অদ্ভুত। এখানে একটা কথা, এই যে আমরা অনেকে খাই তোমার নুন দিয়ে, এই নুন বলছি মুড়ির, দুধ মুড়ি খাই, মুড়িতে কিন্তু নুন থাকে, অনেকে জানে না। তো ওখানে কিন্তু নুনের সাথে দুধ মিশে যায়,
আর নুনের সাথে দুধ মিশে সেটা কিন্তু পয়জন হয়ে যায়, এটা অনেকে জানে না, তাই ঠাকুর দুধ মুড়ি খেতে বারণ করেছেন। আরেকটা আমি ইয়ে করছি যে অনেকে পায়েসে নুন দেয়, বলে হ্যাঁ, একটুখানি নুন দিলে নাকি টেস্ট হয়। পায়েসে হ্যাঁ। শুনিনি, এটা আমি প্রথমবার শুনছি। হ্যাঁ, টক টক আর দইয়ের নুনটা মানে শুনেছি, বলতে পায়েসের নুন খারাপ শুনিনি। লাগছে বলতে খারাপ লাগছে, এখানে জগন্নাথ মন্দির গুলো যেগুলো আছে ওখানেও পায়েসে নুন দেওয়া হয়। সেটা কি করা যাবে, মানুষই তো করছে না, জগন্নাথ ঠাকুর থোড়ি করবে, ও তো মানুষ, আমরাই তো করছি। আর তার জন্যই তো জগন্নাথ আবার এসছেন, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে পুজতে গেলি না ভজতে গেলি, জীবননাথই যে জগন্নাথ অহংকারে না বুঝতে পেরে। তো জীবননাথকে নিয়ে তো ওটা এখনো ম্যাটার করছে না, তাই না? বলেন, তারপরে বলো বলো। গোদুগ্ধ ব্যতীত দুধ, রক্ত শাক অদ্ভুত। রক্ত শাক মানে ওই যে লাল শাক, লাল নোটে। হুম। রক্ত শাক অদ্ভুত, জম্বীর ও পোড়া দ্রব্য যত, আমিষের সমতুল, ভোজনে ঘটিবে ভুল, ব্রহ্মচর্যে বিভ্রাট সতত। গোল লাউ পোড়া ভাত, শ্বেত বেগুনে প্রাণ পাত, কলম্বিয় নিরামিষ নয়, মানে কলমির শাক নিরামিষ নয়। হুম। আদা মধু রবিবারে, খেয়ে যারা ভুল করে, রোগী ও দরিদ্র তারা হয়। মাছ মাংস নিম পাতা, মুসুর কলাই আদা, বেল কাজি রবিবারে খায়, ক্ষীণজীবী ছেলে মেয়ে তার ঘরে জন্ম নিয়ে মরণের মুখে ছুটে যায়। মাছ মাংস নিম পাতা মসুর কলাই আদা বেল কাজি রবিবারে খায়, ক্ষীণজীবী ছেলে মেয়ে তার ঘরে জন্ম নিয়ে মরণের মুখে ছুটে যায়। ডাব নারিকেল জল কাংস পাত্রেতে অচল, মানে কাঁসার পাত্রে, তাম্র পাত্রে না রাখিও মধু, ভাদ্রে লাউ মূলা মাঘে, কার্তিক মাসে ওল ত্যাগে, মতি রেখো আর্য কুলবধূ। প্রতি পদে কুমড়া খায়, অর্থহানি ঘটে তাই, দ্বিতীয়ায় বৃহতি না খাবে। তৃতীয়ায় পটল খেলে শত্রু বৃদ্ধি হয় ফলে, চতুর্থে মূলায় ধন যাবে। পঞ্চমে কলঙ্ক বেলে, ষষ্ঠে নিমে নিচে চলে, নিচ মন নিম্ন জন পায়। সপ্তমীতে খেলে তাল, দেহ হবে বানচাল, স্বাস্থ্য সুখ নষ্ট হবে তাই। অষ্টমীতে নারকেল, ভোজনে ঘটিবে ভেল, বুদ্ধিনাশ ঘটিবে তাহাতে। ছেড়ো লাউ নবমীতে, কলমি ছেড়ো দশমীতে, গোমাংস ভোজন তুল্য যাতে। একাদশে শিম পাপ, দ্বাদশে পুঁই ব্রহ্মসাপ, কখনো খেও না কেহ কভু। বেগুনে ঘটিবে দায়, ত্রয়োদশ তিথে খায়, পুত্রহানি বলেছেন প্রভু। চতুর্দশে মাসকলাই, আনে বহু রোগবালায়, মাছ মাংস পক্ষান্তে ভোজন, অতি বড় অনাচার, না মানিলে মহামার, কল্যাণের অবশ্য মরণ। জীবের মঙ্গল স্মরি বহু গবেষণা করি, ঋষিগণ দিলেন বিধান, নিজ শুভ যে বা চায়, আচারের পথে যায়, অবশ্যই করিবে সম্মান। ব্যাস। কি ডেঞ্জারাস! হ্যাঁ, কিন্তু এইগুলো আমার মাথায় একটু আসছে না। বলছে প্রতিপদে কুমড়া খায় অর্থহানি ঘটে তাই, হুম, দ্বিতীয়ায় বৃহতি না খাবে, তৃতীয়ায় পটল খেলে শত্রু বৃদ্ধি হয় ফলে। পরিষ্কার এগুলো কিভাবে হয়? প্রতিপদে পরিষ্কার অর্থহানি, তৃতীয়ায় পরিষ্কার শত্রু বৃদ্ধি। পরিষ্কার ওই যে আমাদের নাম করতে বলেছেন ঠাকুরের জন্য, প্রথমে নাম করলে আমাদের সূক্ষ্মতা বাড়বে, করে অ্যানালিসিস করতে হবে। যখন একাদশীতে আমরা কম খাবো, আর একাদশীতে কম খেতে হবে কেন, কি ওই সময় চাঁদ যে ফেজে থাকে, হ্যাঁ,
চাঁদ যে ফেজে থাকে ওই ফেজে খাবার পচন তাড়াতাড়ি ঘটে। বা ধরো যখন এক্লিপস হয়, এক্লিপসকে কি বলে, গ্রহণ হয়, কিছুক্ষণের জন্য একটা সাটল হিট কন্টেন্ট এনভায়রনমেন্টে নেমে যায়, তাই তো? কিছুক্ষণের জন্য একটা যতটা হিট আসার কথা তার থেকে একটু কম হিট আসে, আর ওইটুক কম টেম্পারেচার রিডাকশান এত ব্যাকটেরিয়ার বৃদ্ধি করায়, সাটল ব্যাকটেরিয়া, ওগুলো আমরা ধরতেও পারি না, আর ওটা কিন্তু একটা চেন রিয়াকশনের সৃষ্টি করে যেটা অনেক স্টাইলের পচন ধরিয়ে দেয়। এটা একটা এক্সাম্পল আমি দিচ্ছি। এই 6 তারিখে যখন চায়নায় যাব, আমরা একটা টেকনোলজি নিয়ে কাজ করছি, অনেকগুলোর মধ্যে একটা, সেই টেকনোলজিটার নাম টেরাহার্জ টেকনোলজি। টেরাহার্জ টেকনোলজির কাজই হচ্ছে বডির একটা বেসিক টেম্পারেচারকে ঠিক রাখা হোমোজিনিয়াসলি। কেন টেম্পারেচার ঠিক রাখা দিয়ে কি হবে? বলছে আমাদের বডির টেম্পারেচার যদি 1, 2, 3, 4 ডিগ্রিও নেমে যায় ইন্টারনালি এবং ওভারঅল বডিতে হোমোজিনিয়াসলি, তাহলে নাকি এত ব্যাকটেরিয়া বেড়ে যাবে ধারণাও করতে পারবে না, আর ওটা দিয়েই সমস্ত ইনফেকশন ঢুকে যাবে, যেটা আমরা টেরও পাবো না। এবার বডি যখন ভালনারেবল হয়ে যাবে তখন বাইরের অ্যাটাকগুলো অনেক বেড়ে যেতে পারে। এই যেটা আমাদের বডির সাথে হয়, এই জিনিসটা পৃথিবীর সাথেও হয়। আমাদের বডি না হয় ছোট্ট ব্যাপার, টেরাহার্জ দিয়ে ঠিক করে নিলাম, পৃথিবীকে কে ঠিক করবে? পৃথিবী যখন ওই মুহূর্তে গ্রহণ হয় বা চাঁদের ওই ফেজটা হয় একাদশী, তখন ওই টাইমের জন্য ডাইজেস্টিভ যে গুড ব্যাকটেরিয়া একটা ব্যাড ব্যাকটেরিয়া হয়, গুড ব্যাকটেরিয়াগুলো উইক হয়ে যায়, ব্যাড ব্যাকটেরিয়াগুলো অবশ্যই স্ট্রং হয়ে যায়। আর তাতে কি হয়? তাতে আমার হজমের সমস্যা হয়। তাই জন্য একাদশীতে স্বাভাবিকভাবে কম খাবার কথা, আর কম না খেলেও হজম এমনিও কম হবে। তাই যেদিন আমি আইদার কম খাচ্ছি অর হজম কম হচ্ছে, সেই দিনের পরের দিনই দ্বিতীয়াতে কি বলেছে? দ্বিতীয়ায় কি বলেছে একবার পড়ে শোনাও। কই গেল? দ্বিতীয় বৃহতি। দ্বিতীয়ায় বৃহতি মানে কি? মানে দ্বিতীয় বৃহতি খেতে নিষেধ করছেন। হ্যাঁ, বৃহতি মানে বেশি খেতে বারণ করেছে, তাই তো? হুম হুম। তাহলে যেদিন দাদা আমার বৃহতি মানে সম্ভবত বেগুন, আমি যতদূর জানি। তাই এটা ছোট বেগুন। হ্যাঁ দাদা। দুটো আমার post তাহলে ছিল, তাহলে যার তাহলে কারণে understand তাহলে দুটো করছিলাম। কাজ হতে পারে। আমার ধারণা, আমি আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে বলছি, দুটো কাজ হতে পারে। যদি বেগুন বলো তাহলেও এটা খাটছে, বেশি খাওয়া তাহলেও ওটা খাটছে, আমার ধারণা। কারণ সবে আমার একাদশী কেটেছে, মানে আমি সারাদিন কিছু খাইনি, পুরোটাই ফাস্টিংয়ে কেটেছে অলমোস্ট, বা ভাত বা ওই ধরনের জিনিস খাইনি, তারপরেই আমি হাই ইন্টেন্সিভ ফুড নিতে পারি না। সেটা বেগুন হতে পারে, বা তোমার পাম্পকিনও ওই পর্যায়ে পড়ছে, যদিও পাম্পকিন অল্প খেলে হয়, বা হেভি ফুড যেটা ডাইজেস্ট করতে টাইম লাগে, গাজর, মাশরুম, যেগুলো ডাইজেস্ট করতে টাইম লাগে, ওই জিনিস খেতে অবশ্যই বারণ করে থাকবে। এরকম ছোট্ট বিচার এখানে ঢুকিয়েছে। তারপর আরেকটা জায়গায় বলেছেন প্রত্যেকটা খাবারে ওই কুমড়ো না দেওয়া। আপনি যদি বাঙালিদের যদি একটা টাইম দেখো, প্রত্যেকটা খাবারে কুমড়ো দেওয়ার একটা ইয়ে ছিল, ওই হালকা মিষ্টির একটা ইয়ে রাখার জন্য। তাই কি বলেছে কুমড়োর জায়গাটায় খরচা হবে টাইপ কিছু বলেছে, দেখবে। প্রতিপদে কুমড়ো। হ্যাঁ, কি করবে তাহলে? আচ্ছা, এখানে যেটা বলছে যে বৈশাখ, কার্তিক, মাঘ, হবিষ্যণ, অর্থহানি ভূষণ। ঘটে তার। অর্থহানি ঘটে তার, কুমড়ো আলে অর্থহানি ঘটে। আমার ধারণা ওখান থেকে যে রোগ আসবে, এটা আমি ধারণা বলছি, এটা আমরা অ্যানালিসিস করছি একসাথে, ইট ক্যান বি সামথিং এলস, এইভাবে ঠাকুর বলেছেন অ্যানালিসিস করতে। আমার ধারণায় কুমড়ো, ওই যে প্রত্যেকটা ঘটে কুমড়ো আনে, ওখান থেকে যে রোগ আসবে তাতে খরচা বাড়বে। কোনো রোগ আছে যেগুলো সাটল ওয়েতে আসে, আর কোনো রোগ আছে যেগুলো ডাইরেক্ট ক্ষতি করে। তো ডাইরেক্ট ক্ষতি যেগুলো করে সেগুলো আমাদের ট্রিটমেন্টের দিকে নিয়ে যায়, যেমন বারবার হসপিটালাইজড হওয়া, ডায়াবেটিস জাতীয় ওষুধ, একটা নিয়মিত ওষুধে নিজেকে বেঁধে ফেলা, এগুলো নিয়মিত ট্রিটমেন্টের মধ্যে রাখে। আর এই নিয়মিত ট্রিটমেন্ট আমাদের রেগুলার ওষুধকে ডেকে আনে, আর এই রেগুলার ওষুধ কিন্তু কি করে? রেগুলার ওষুধ আমাদের নিয়মিত একটা খরচার, যেমন আমার বাবা বা মায়ের প্রেশারের ওষুধ ধরা, ওটা মানে ওই খরচাটা হবেই,
তো তেমন নতুন একটা মেডিসিন অ্যাড করে ফ্যামিলিতে, যেন থানকুনি পাতার মতো একটা নতুন একটা খরচা অ্যাড হয়ে গেল, এরকম বৃহৎ ক্ষতি হতে পারে। আবার আরেকটা কোনো খাবার, যে খাবারে হয়তো আমাদের ওটা ওটা আমাদের এমন বৃত্তিকে ঘা দেয় বা এমন বৃত্তিকে পোষণ করে, এরকম হতে পারে, আছে এমন বৃত্তিকে এমন খাবার পোষণ করে যে বৃত্তি আমাদের খাত্রবীর্য কমিয়ে দেয়, আমাদের অ্যালার্টনেস কমিয়ে দেয়। তোমরা ভালো করে দেখবে অনেক পশু আছে কিছু স্পেসিফিক খাবার অ্যাভয়েড করে, তাতে কি হয়, যেমন স্কুইরেল, স্কুইরেল মানে কি বলে, কাঠবিড়ালি বা এক ধরনের আফ্রিকার আছে, এক ধরনের ছোটো ছোটো ইঁদুরের মতো আছে, ওটা একটা স্পেসিফিক ফল বা অ্যাভয়েড করে, কারণ ওটা ওদের ওই অপোনেন্ট কখন সাপ অ্যাটাক করবে এই যে অ্যালার্টনেসটা কমিয়ে দেয়। ওই জন্য ওদের খিদে পেলে ওটা খায় না। তো ওরা সামহাও বুঝে গেছে যে ওটা খেলে ওর অ্যাজিলিটি কমে যাবে আর ওরা অ্যালার্ট থাকবে কম, তার জন্য ওরা ওটা খায় না। এদিকে খেলে কোনো বড়সড় ক্ষতি হবে না, কিন্তু খায় না, অ্যালার্টনেস কমে যাবে। তাহলে দেখো কোন খাবার আছে যেটা আমার ওই খাত্রবীর্যতেই এফেক্ট করবে। আবার দেখা যায় আমরা তো 84 লক্ষ জনি কভার করে মানুষ জন্মে আসি, কেউ যদি ওই রকম ইনার্ট ওয়েতে দেহত্যাগ করে, সে হয়তো ওই ফল হয়ে জন্মায়, ওই গাছ হয়ে জন্মায়, আর ওই গাছ খেয়ে ওর জন্য অ্যালার্টনেস কমে যায়। অদ্ভুত নেটওয়ার্ক পরম পিতার। তাই ঠাকুর এক জায়গায় বলছেন, ঠাকুরকে জিজ্ঞেস করেছে অসুখ বিসুখ হয় কেন, কোর কারণটা কি, ঠাকুর বলছেন এক জায়গায়, এটা হচ্ছে আলোচনা প্রসঙ্গ তোমার প্রথম খণ্ডে আছে, বলছেন অসুখ বিসুখ যে হয় তার মূলে রয়েছে কোনো না কোনো বৃত্তি, সেই বৃত্তি বসে তদনুরূপ চলনায় মানুষ চলে, তারপর আসে অসুখ। ওখানে সন্ধান না করে, ওতে হাত না দিয়ে যতভাবে যত জায়গাতেই খোঁজা যাক না কেন, যত ঔষধই খাওয়া যাক না কেন, খাওয়া হোক না কেন, কিছুতেই কিছু হয় না। ওষুধ রোগটা আটকাতে পারে এই মাত্র, যেমন একজন লোককে দরকার হলে বেঁধে রাখা যায়, কিন্তু কারণকে অপসারিত না করলে, ওষুধ বন্ধ দিলেই আবার যাতা। চলাটা ঠিক করলে অনেক ওষুধ সেরে যায়, ওষুধ বিশেষ খাওয়ার দরকার করে না। তবে একদম যে দরকার হয় না তা বলি না, ওষুধ বডিকে ফিট করতে সাহায্য করে। চরকে এই ধরনের কি একটা শ্লোক আছে, চরক মানে চরক সংহিতা, অনেকের খাওয়া দাওয়া সম্বন্ধে এতই রোগ যে তার অসুখের জন্য যদি তাকে কয়েকদিন থানকুনির ঝোলকে, এরকম গল্প করছেন ঠাকুর, আলোচনা চলবে। এটা হচ্ছে আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড, 21 অগস্ট 1940, খুঁজে নেবেন। মোদ্দা কথা ওই তো, কিছু বৃত্তি আছে, কিছু মেন্টাল কমপ্লেক্স আছে, যে কমপ্লেক্সটা আমাকে ওইরমভাবে চলায় যে চলার পরিণতি হচ্ছে ওই রোগ। আবার ওই পরিণতি বা ওই কমপ্লেক্সে সলিডিফাইড ফর্ম নিয়ে যে খাদ্যটা এর মধ্যে জমে আছে, কারণ সব কিছুই তো লাইফ, ওই ফ্রুটটাও একটা লাইফ। আমরা ভেজ খাই আর নন ভেজ খাই, আমরা লাইফকেই কনজিউম করি, কোনোটা কমপ্লেক্স লাইফ, কোনোটা সিম্পল লাইফ, কিন্তু খাই। যত কমপ্লেক্স লাইফ আমরা খাবো, যত ইমোশনাল লাইফ আমরা খাবো, আমাদের সেটাকে ব্রেক ডাউন করতে তত পরিশ্রম করতে হয়, আর তত আমাদের মধ্যে সমস্যা বাড়ে। তাই জন্য আমিষ, মানুষ খাওয়া, গরু খাওয়া, শূকর খাওয়া, মাংস খাওয়া, এই ধরনের জিনিসগুলো কি, এটা আরও কমপ্লেক্স লাইফ। এদের খাওয়া মানে বহুত কমপ্লিকেটেড জিনিস, অনেক বৃত্তির আদান প্রদান হয় আর ধ্বংস হয় বডি। আরেকটু সিম্পল মাছ, এও অনেক কমপ্লিকেটেড, এ খেয়েও বডি অনেক ডিস্টার্ব করে। আরেকটু সিম্পল শাকসবজি বা মাশরুম, ফার্স্টে মাশরুম, ফাঙ্গাস টাইপের। আরেকটু সিম্পল সেটা হচ্ছে গাছপালা, আরেকটু সিম্পল ফল, এরমভাবে কমতে কমতে আসছে। তাই ওই জন্য অনেকে রুটসও বাদ দেয়, রুটস, কারণ রুটের মধ্যে ব্রেন থাকে, একটা গাছের ব্রেন, ঊর্ধ্ব মূলাং অধ শাখম, রুটসে ব্রেন থাকে, ওটা অনেক কমপ্লেক্স। যত সিম্পল ফুডের দিকে যাব, যত পঞ্চভূতের কমপ্লেক্সিটির থেকে দূরে যাব, তত তাকে ব্রেকডাউন করা ইজি হবে। কারণ আমরা ইভেনচুয়ালি একটা বৃত্তিতে আরেকটা বৃত্তি সমাহিত হচ্ছে। আমরা যখন একটা কাউকে খাই, তার বৃত্তিটা ভেঙে টুকরো টুকরো হয়ে আমার বৃত্তিতে সমাহিত হচ্ছে।
তাই যখন কোনো খাবার খাই, সে খাবারটা আমার কোন বৃত্তিতে এফেক্ট, এই যে আজকে মুসুর ডালের কথা হচ্ছিল, মুসুর ডালের সেই প্রপার্টি আছে যাতে আমাদের ওই কামবৃত্তিকে পোষণ করে অল্প হলেও, এরকম না যে ওটা খেয়েই কামুক হয়ে যাবে, তা না, কিন্তু ওটার মধ্যে ওই প্রপার্টিগুলো আছে। আমরা স্পেসিফিক কোনো খাবারের ওই 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 জিনিসগুলো নিয়ে এমন ওষুধ ডিজাইন করতে পারি যে ওষুধটা খেলে তার অমুক অমুক জিনিসই হবে। এইটাকে আমরা রাসায়নিক মিশ্রণও বলতে পারি, আবার এটাকে আমরা বৃত্তির মিশ্রণও বলতে পারি। আমরা রাসায়নিক মিশ্রণ দিয়ে দেখতে গেলে ওটাকে বলি অ্যালোপ্যাথি, আমরা বৃত্তির মিশ্রণ দিয়ে দেখতে গেলে ওটাকে বলি আয়ুর্বেদা বা হোমিওপ্যাথি। দুটোতেই একই কাজ করে। আলটিমেটলি ব্যাপারটা সেম। একজন অন্নময় কোষ দিয়ে দেখছে, একজন প্রাণময় কোষ দিয়ে দেখছে, একজন মনোময় কোষ দিয়ে দেখছে। এইভাবে টোটাল সব প্যাথোলজি সব মিলে একটাই ঠাকুর বলেছেন কিউরোপ্যাথোলজি বা কিউরোপ্যাথি, যাতে সুস্থ এবং ভালো থাকা যায়। তাই সব কথা ওই সেরা আন্ডারস্ট্যান্ডিং এটাই। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে, এটা দিয়ে আজকে আলোচনা এখানে শেষ হবে। হ্যাঁ, বলছে হ্যাঁ হ্যাঁ বলেন দাদা, সময় হয়ে এসছে আমাদের, আসলে বলেন। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট আছে, হুম সেটা হচ্ছে আহ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ গোস্বামীকৃত শাস্ত্রে যে নিষিদ্ধ খাবারের যে তালিকাগুলো আছে, হুম যেমন, এবং এটা হচ্ছে কিছু কিছু ইন্ডিকেট করে, যেমন প্রতিপদে কুমড়া খেলে অর্থহানি ঘটে, দ্বিতীয়তে বৃহতে খেলে যে আচ্ছা, তারপরে হচ্ছে তৃতীয়তে পটল খেলে শত্রু বৃদ্ধি হয়, যে এটা কেন হয়, কিভাবে হয়, এটা যদি একটা ডিসকাস ক্লাস নিতেন এবং এটা যদি একটু রেকর্ডেড করতেন আমাদের জন্য একটু আমি উপকৃত তো হতো। আমি তো- আমি বিষয়ে পারদর্শী না বা বিশেষজ্ঞও না। এটা যিনি জানেন ওরকম মানুষের কাছ থেকে জেনে নেওয়া ভালো। এটা জেনারেল ক্লাস, এখানে আমরা বোঝার চেষ্টা করছি, ইনফর্ম করছি। হ্যাঁ, আমি তো জানি না, আমি কোথা থেকে বলবো, কিন্তু আমি এটা জানি যে ঠাকুরের সব বলা আছে, আর ঠাকুর সব সর্বজ্ঞত বীজটা আমাদের কাছে দিয়ে গেছে। সেটা নিয়ে আপনি যদি ঘাটাঘাটি করেন, সেটা নিয়ে যদি জানেন, সেটা জানিয়ে দেওয়া হচ্ছে এই ক্লাসে, যে ঠাকুরের সব বলা আছে, ওঠো জাগো, ঠাকুরের বলে দিয়েছেন, ঘাটো। এখন আপনার মধ্যে যখন ইম্পেটাস আপনাকে টাচ করেছে, আপনি লেগে পড়ুন, আপনি খুঁজুন, এবং আমাদেরও নেন সঙ্গে, আমরাও খুঁজব। আমি কোথার থেকে বলবো, আমি তো জানি না, এটা নিয়ে খুঁজতে হবে। তো ভালো, তো খোঁজেন, আমরাও খুঁজব। ঠিক আছে? বুঝতে পেরেছি। আমি এটা বিশেষজ্ঞ না, আন্দাজে বলছি। হ্যাঁ, তো ঠাকুরের জন্য তাই এগুলো তো স্পেশাল কেস, এর মধ্যে ঠাকুর ওভারঅলটা কিন্তু দিয়ে গেছেন, ওভারঅলটা দিয়ে গেছেন। আর এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। ঠাকুর বলছেন, এটা দিয়ে একটু কনক্লুড করছি আজকের ক্লাসটাকে। ঠাকুর বলছেন, ঠাকুর বলছেন মানুষের রোগ শোক অভাব অভিযোগ যেন দিন দিন বেড়ে যাচ্ছে, এর প্রতিকার কি? ঠাকুর বলছেন আবার 3টি জিনিস দরকার। প্রথমে চাই আদর্শে দীক্ষা, আর চাই সদাচার পরায়ণতা, শারীরিক মানসিক আধ্যাত্মিক। যাতে শরীর মন শুচি শুদ্ধ সুস্থ স্বাস্থ্য থাকে, তাই করাই শারীরিক ও মানসিক সদাচার। আর একমুখী আদর্শানুগ গতিশীলতাই আধ্যাত্মিক সদাচার। এছাড়া প্রত্যেকের প্রতি ইন্টারেস্টেড হওয়া দরকার, উইথ অ্যাক্টিভ সার্ভিস। এইগুলি বেসড হবে অটো ইনিশিয়েটিভ রেসপন্সিবিলিটির ওপর, মানে স্বতঃস্বেচ্ছ দায়িত্ববোধের ওপর। নিজের পরিবারের জন্য মানুষ যেমন ফিল করে, বাস্তবে করে, পরস্পরের মধ্যে তেমন হওয়া চাই। সবাইকে নিয়ে যেন একটা পরিবার, এই পরিবারের উন্নতির জন্য প্রত্যেকেই দায়ী। যার যেমন ক্ষমতা, যার যেমন গুণ, যার যেমন প্রকৃতি, সেইটুকুই 16 আনা সদ্ব্যবহার করবে, ফাঁকি দেবে না। আবার তাই নিয়ে চেষ্টা করবে প্রত্যেকেরই ক্ষমতা, গুণ ও প্রকৃতি যাতে পুষ্ট হয়। তোমাদের চরিত্র চলন দিয়ে এই জিনিসটুকুই যদি সঞ্চারিত করতে পারো, মানুষের অভ্যাসে এনে দিতে পারো, রোগ শোক অভাব অভিযোগ যে কোথায় ছুটে পালাবে তা ঠিকই পাবে না। তাই সচ্চিদানন্দ গোস্বামী যা বলেছেন তো বলেছেন, কিন্তু এই গোস্বামীদের গুরু গোস্বামী গোসাই ভগবান পুরুষোত্তম যিনি, তিনি এই একটা সিম্পল কথা বলে দিলেন এই লাস্টে যেটা পাঠ করলাম। এইটা যদি আমরা চালিয়ে দিতে পারি, তাহলে আর কোনো কিছু বাকি থাকে না। এই নোটসগুলো আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার ক্লাসের শেষে।
কিন্তু এইটা যেন মাথায় থাকে লাস্টে যেটা হলো, আর ওটাইকেই বলে চেতনা বৃদ্ধি, চৈতন্যময়তা, তাই না? এটা যেন আমাদের হয়। আর সেই জন্য ঠাকুরের যে আধ্যাত্মিক প্রিন্সিপালসগুলো সেগুলো নিয়ে আমরা কোনো রকম কম্প্রোমাইজ না করি। সাধুসঙ্গ কাকে বলে সেগুলো যেন আমরা চিনি, আর সেই আদর্শ অনুরাগ নিয়ে বা সেই আদেশের প্রতি আমাদের অটো ইনিশিয়েটিভ সার্ভিস নিয়ে যেন আমরা চলি, পরস্পরকে সকলে মিলে এক হয়ে ইষ্টের দিকে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই তাহলে হোক। এবং কোনো আজকে আর প্রশ্ন উত্তর খুব একটা করা হলো না, কারণ টাইম হয়ে এসছে অনেকটা। আমরা আবার পরের ক্লাসে, কবে যেন, শুক্রবার হবে। আর আপনাদের কাছে অনুরোধ, আরও মানুষকে নিয়ে আসুন, আর আপনারাও সকলে অংশগ্রহণ করুন ক্লাসে, যাতে আমরা ঠাকুরকে জানতে পারি আর নিজেরাও ঘাটাঘাটি করুন এই বিষয়গুলোকে। আমরা আবার আগামী ক্লাসে আর কয়েকটা ক্লাসের মধ্যে সদাচারটাকে কনক্লুড করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আগে থেকে তৈরি করে নিয়ে আসতে পারেন, ক্লাসেও আমাদের ডেভেলপ হতে পারে। তাই আরও মানুষের কাছে পৌঁছে দিন, ক্লাসের ব্যাপারে বলুন, তাদেরও অর্গানাইজ করতে বলুন ক্লাস, আপনারাও অর্গানাইজ করুন ক্লাস, কারণ এর বিশেষ দরকার। আচ্ছা, হ্যাঁ বলেন। আপনার ক্লাসগুলো কি রেকর্ড করা হয়? হ্যাঁ, রেকর্ড করা হয়, তবে এখনও ছাড়া হয়নি। কতটা কীরকম হয় আমার শোনা নেই ঠিক মতো। না, ক্লাসগুলো তো অনেক ভালো লাগছে, রেকর্ড করলে অনেক ভালো হবে আমাদের জন্য। হ্যাঁ, রেকর্ডিং তো লাগানো আছে। ঠাকুরের আচ্ছা। তো সব বলা এমনি আছেই, এই রেকর্ড করে করতে বলা হয়েছে, করি। ঠাকুরের এগুলো সব জানা জিনিস সবার, কিন্তু বারবার রিপিটেশন দরকার। আমার কিন্তু ঠিক মতো এগুলো অতটা দখল নেই। এটা আরও করতে কী হবে, আমরা স্টার্ট করে দিলাম, এবার যারা জানেন আরও ভালো, তারাও যখন এটার মধ্যে ইনক্লুড হবে তখন এটা আরও সমৃদ্ধকারী হবে। হ্যাঁ, ঠিক আছে। জয় গুরু। আরে কুণালদা নাকি? আগে আগে আরে জয় গুরু, প্রণাম। জয় গুরু, জয় গুরু। আরে ঠিক। আরে খুব ভালো শুনছিলাম, অনেকক্ষণ ধরে শুনছিলাম, আমি প্রথম থেকে খেয়ালই মোটামুটি করিনি গো। শুনছিলাম। খেয়ালই করিনি। দেখ, খুব ভালো লাগলো, তাই ধ্বনি দিয়ে শেষ করছি আজকে। হ্যাঁ, আরে আমার আমার একটা জানার ছিল যে এই ইয়েতে কি বলে একাদশীতে আহারের বিষয়টা, হ্যাঁ, মানে একাদশীতে কি রকম আহারটা আমাদের হওয়া উচিত? ঠিক আছে, এটা নিয়ে তাহলে আমরা নেক্সট ক্লাসে কথা বলি। খুব সাইন্টিফিক জিনিসপত্র নিয়ে আসবো তাহলে। ঠিক 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 আছে, আগে ঠিক আছে। ঠিক, চলো। প্রণাম নিয়ে। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। वंदे पुरुषोत्तमं, वंदे आर्यपीतृ, বন্দে वंदे मातृवर्गान्, वंदेऽहं कृष्टिदैवतान्। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। জয় জয়। জয় গুরু সবাই। जय गुरु।